আজকে শুরু করব আমরা পৃষ্ঠ শক্তি। কোন তরলের এক পৃষ্ঠ একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে কৃত কাজের পরিমাণকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে। কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পৃষ্ঠ শক্তি বলে। সিম্পলি যদি আমরা এভাবে শুরু করি যে কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল করতে ডব্লিউ, সুতরাং তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ হলো ডব্লিউ বাই ডেল এ। তাহলে এই যে ডব্লিউ বাই ডেল এ এইটাই হলো আমাদের তরলের পৃষ্ঠ শক্তি। সুতরাং তরলের পৃষ্ঠ শক্তি ডব্লিউ বাই ডেল এ। এখান থেকে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু ডেল এ ইন্টু ই। এটার একক যদি দেখি, একক জুল পার মিটার স্কয়ার। এটাকে যদি আমরা ভাঙাই, জুল পার মিটার স্কয়ার মানে হলো কেজি, বা আমরা এইভাবে যদি দেখি নিউটন মিটার পার মিটার স্কয়ার, তার মানে হলো এটা নিউটন পার মিটার। বা আমরা আরো যদি এটাকে ডিটেইলস ভাঙাই তাহলে আসে হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু মিটার স্কয়ার। তাহলে আসতেছে দেখো কেজি সেকেন্ড ইনভার্স টু। এই যে নিউটন পার মিটার বা কেজি সেকেন্ড ইনভার্স টু, নিউটন পার মিটার বা কেজি সেকেন্ড ইনভার্স টু হলো পৃষ্ঠটানের একক। তাহলে সুতরাং আমরা বলতে পারি পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির একক ও মাত্রা একই। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির একক ও মাত্রা একই। তাহলে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির একক এবং মাত্রা সেম, একই জিনিস। পৃষ্ঠ শক্তি স্কেলার আছে না ভেক্টর আছে? পৃষ্ঠ শক্তি যদি আমরা দেখি
মেবি এটা আমাদের ভেক্টর ফর্মে নিতে হবে, কারণ তলকে যদি আমরা ধরি, তল ভেক্টর রাশি ওইভাবে যদি ধরি তাহলে এটা, আর যদি একক ক্ষেত্রফলে মানে একক ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস করতে কাজ স্কেলার ধরা যায়, পৃষ্ঠ শক্তি স্কেলার রাশি ধরা যায়। স্কেলার কনসেপ্ট তো কেন বইয়ে কি ভেক্টর লেখা আছে? বই তো দেখি নেই এখন। স্কেলার নাকি ভাই? স্কেলারই হওয়ার কথা। আচ্ছা, আমরা এখন প্রমাণ করব বা দেখাও যে পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি। বলো, দেখাও যে পৃষ্ঠ টান পৃষ্ঠ টান টি ইকুয়াল টু এফ বাই এল, তাহলে এফ ইকুয়াল টু টি এল। দরকার আছে আমার এফ আর টি কে পৃষ্ঠ টানকে ভেক্টর ধরার কি দরকার আছে আদৌ? আচ্ছা, এটার আলোচনাটা আমরা একটু পরে করতেছি, কোনটা ভেক্টর স্কেলার। আগে আমরা এটা গুরুত্বপূর্ণ এটা শেষ করি, শেষের দিকে আমরা একটু সময় থাকলে কে স্কেলার বা ভেক্টর এটা আমরা ফ্যাক্ট চেক করার চেষ্টা করব। দেখাও যে পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি। দেখাও যে পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি, মানে দুইটা সেম একই রাশি। টি ইকুয়াল টু টি হবে। আমরা যদি এরকম একটা অংশ নেই, ধরো একটা লোহার তার দিয়ে যদি এরকম যদি আমরা বাবল নেই, তাহলে পানি বাবল এই ইয়াটা যদি আমরা দরকার নাই আসলে এদেরকে ভেক্টর ওইভাবে ধরতে হবে এমন কোনো কথা না। ধরো আমরা যখন এইভাবে নিলাম, হ্যাঁ, তাহলে এই এটার মধ্যে এইটা ধরো একটা তার দিয়ে আমরা এরকম একটা কাঠামো বানাইলাম, এই কাঠামোটা সাবান পানি, এটা হলো সাবান পানি, ঠিক আছে? তাহলে এই পৃষ্ঠ টান এটাকে টানবে, আনতে পারুক বা না পারুক, সে এটাকে কি করতে চাইবে? সংকুচিত করতে চাইবে। এবং আমরা যদি এখানে বাবল ফু দেই, বাবল হয়, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। আচ্ছা, এখন এই কাঠামোটা স্ট্রং, এই যে আমরা এখানে যে কাঠামোটা বানাইলাম এটা স্ট্রং, এবং এটাকে আমরা ধরো এই সাবান পানি বা পানির যে লেয়ারটা এই সংকুচিত করতে পারতেছে না, কিন্তু আমরা চাইলেই তো এরকম একটা কাঠামো বানাইতে পারি। আমরা এরকম একটা কাঠামো নিলাম যার একটা বাহু হলো মুভ করতে পারে, বাকি তিনটা ফিক্সড, একটা বাহু মুভ করতে পারে। তাহলে এইটাকে যখন আমি সাবান পানি দিয়ে করব, এটাকে যখন আমি সাবান পানি দিয়ে ধরো এরকম ভাবে যখন আমি আটকা করে নিলাম, তাহলে এইটা যখন আমি এরকম একটা কাঠামো যার একটা বাহু মুভ করানো যায়, এরকম একটা কাঠামোকে যখন আমি নিলাম,
তখন কি হবে দেখো, এইটা এই বরাবর বল অনুভব করবে, টানবে, কিন্তু তারটাকে সরাইতে পারবে না। এই বরাবর বল অনুভব করবে, কিন্তু তারটাকে কি করতে পারবে না, সরাইতে পারবে না। তাহলে এই যে এই বরাবর বল অনুভব করবে এবং তারটা সরে যাবে, তারটা সরবে কিন্তু। তাহলে এই তারটার দৈর্ঘ্য কত? তারটার দৈর্ঘ্য এল, এই তারটার দৈর্ঘ্য এল। এবং এই সাবান পানির লেয়ার কয়টা? এই সাবান পানির তল কয়টা? পৃষ্ঠতল কয়টা? দুইটা স্যার। তাহলে এই সাবান পানির পৃষ্ঠতল দুটি। তাহলে দুইটা তল, দুইটা কেন? ধরো আমি যদি এটার দুই পাশে উল্টাই, তাহলে দুই পাশে আমরা এই তল দেখতে পাবো। হ্যাঁ, এবং আমরা ওই যে প্রভাব গোলকের ব্যাসার্ধ হলো 10 টু দি পাওয়ার -9 মিটার। তার মানে খুবই পাতলা, খুবই পাতলা, স্বচ্ছ। এই পাশ থেকে ওই পাশ দেখা গেলেও এটা অনেক পুরু আসলে দুইটা তল করার জন্য। বা যদি একটাও হয়, আমরা যদি এভাবে চিন্তা করি যে এই লেয়ার, এই পাশে আরেকটা লেয়ার, পাশাপাশি দুইটা লেয়ার, খুবই সূক্ষ্ম লেয়ার, কিন্তু দুইটা লেয়ার কি করতেছে, টান বল দিবে। তাহলে এই যে এইদিকে ধরো পৃষ্ঠটান কাজ করতেছে টি। তাহলে আমরা যদি বলি যে এল দৈর্ঘ্যের তারের স্যার তলটা দুইটা হওয়ার কারণ কি আরেকবার একটু বলবেন স্যার? আমার নেটের প্রবলেম ছিল। তল যদি তুমি সিম্পলি যদি ধরো একটা পাতার তল কয়টা? তুমি একটা কাগজের পাতার তল কয়টা? দুইটা দুইটা। তাহলে এরকম যদি এরকম পাতলা হয়, তাও তো তার তল দুইটা, একটা এই পাশেরটা আরেকটা নিচেরটা। তাহলে হ্যাঁ, স্বাভাবিকভাবে যখন আমরা এরকম একটা লেয়ার তুলবো, হ্যাঁ, একটা তার দিয়ে পেঁচায় সাবান পানি লেয়ার উঠবে, তখন আমি দুই পাশ থেকে এর তল দেখতে পাবো। তাহলে দুইটা তলেই কি কাজ করবে, এবং দুইটা তলেই পৃষ্ঠটান কাজ করবে। তাহলে এল দৈর্ঘ্যের তারের পৃষ্ঠটান টি, সুতরাং এল দৈর্ঘ্যের তারের মোট বল কত? F equal to T into twice L, বা আমরা twice L ও নিতে পারি বা twice T ও নিতে পারি, কথা একটাই। তাহলে F সমান সমান হয়ে যাবে, F সমান সমান হবে twice TL। এখানে আমাদের বলটা হবে এত, twice TL। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখো এটার ক্ষেত্রফলটা দেখো, এইটাকে যদি আমরা বলি x, তাহলে আদি ক্ষেত্রফল কত? A naught equal to 2 into LX। 2 কেন? কারণ দুইটা তল, এই জন্য 2। তাহলে এটা হলো আদি ক্ষেত্রফল। এখন এটা এই লেয়ারটা সরে যদি এখানে চলে আসে, ধরো এইখানে চলে আসলো, dx সরণ ঘটে এই জায়গায় চলে আসলো, তাহলে dx সরণে শেষ ক্ষেত্রফল কত হবে? dx সরণে শেষ ক্ষেত্রফল কত হবে? a হবে হলো twice l x minus dx, তার মানে twice lx minus twice l dx। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষেত্রের পরিবর্তন dA ইকুয়াল টু হয়ে যাবে a naught minus a। হ্রাস বৃদ্ধি যাই হোক, আমাদের এখানে হ্রাস বা বৃদ্ধি ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট হলো ক্ষেত্রের পরিবর্তনটা কত। তাহলে twice lx minus twice lx plus twice l dx। তাহলে dA হলো twice l dx। এইটা হলো আমাদের এখানে ক্ষেত্রের পরিবর্তন, ক্ষেত্রের এতটুকু পরিবর্তন হলো। এখন এই ক্ষেত্রের পরিবর্তন হলো কার জন্য? এই F বলের জন্য। তাহলে আমরা যদি বলি যে dx L দৈর্ঘ্যের বাহুর dx সরণে
কৃত কাজ dw equal to f dot dx, তাহলে f dx cos 0 ডিগ্রি, তার মানে হলো f dx। f এর মান কত? 2 t l dx। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? 2 t l dx, এটা হলো dw। তাহলে কাজ হইছে w, ক্ষেত্রফলের পরিবর্তন dA, ঠিক আছে? তাহলে সুতরাং পৃষ্ঠ শক্তি E ইকুয়াল টু হলো dw বাই dA। তাহলে 2 t l dx divided by 2 l dx, 2 l dx equal to t, কারণ এই dx dx কাটা l l কাটা 2 2 কাটা, সুতরাং E equal to t। তাহলে পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি, অর্থাৎ পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি। পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টান একই রাশি। এই জন্য স্যার f সমান 2tl, এটা কেমনে হইছে আলা বলবেন স্যার? f সমান 2tl, এটা t ইকুয়াল টু কত? f বাই l। यस স্যার। তাহলে এইখানে এই যে l এর প্রতি টান কয় দিকে? কোন দিকে, কয় দিকে টান? একটা উপরের দিকে আর একটা ভিতরের দিকে, দুই তলে টান यस না? স্যার। তাহলে আমরা এখানে 2 t লিখবো, 2 t ইকুয়াল টু f বাই l। তাহলে f কত? ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে পৃষ্ঠ স্যার শক্তি একটা আর উপরের দিকে বলতে ওইটা উপরের দিকে মানে দুইটাই ভিতরের দিকে না, মানে স্যার টানের না দিক না না না, দুইটা। আমি যদি বলি এই তলটা উপরের তল, তাহলে আরেকটা তল কি? নিচের তল। হ্যাঁ, দুইটাই এদিকেই টানতেছে, দুইটাই এদিকে টানতেছে, ঠিক আছে। আমরা যেটা চোখের সামনে দেখতেছি এটাকে উপরের তল বললে নিচে আরেকটা তল আছে, জি স্যার। তাহলে ওইটাও এই একই দিকে টানতেছে। তাহলে আমাদের টানটা কি ডাবল না? টুয়াইস। এই যে আমরা তখন এটা বলতে পারি এইদিকে টানটা হলো ডাবল। জি স্যার। তাহলে পৃষ্ঠটান এখানে পৃষ্ঠ উপরে শক্তি একই। আবার বলো, কি প্রশ্ন করছি? স্যার বলছি এখানে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ উভয় দিকে ট্রান্সফার কি আমরা টুটি লিখছি? হ্যাঁ হ্যাঁ, দুইটা পৃষ্ঠের টান, এই জন্য টুয়াইস টি লিখছি। আচ্ছা, তাহলে আমরা লিখি এরকম w ইকুয়াল টু ডেল a ইন্টু ই, এটা সমান আমরা লিখতে পারি w a ইন্টু টি। এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি, মানে এই পৃষ্ঠ শক্তির জায়গায় আমরা পৃষ্ঠ টান ব্যবহার করি। তার মানে w ইকুয়াল টু ডেল a ইন্টু টি। ক্ষেত্রের পরিবর্তন যদি আমরা বের করতে পারি, তাহলে কাজ, পৃষ্ঠটান জানা আছে, কাজ বের করতে পারি। এইটাই হলো আমাদের এইখানে মেইন ইকুয়েশন। এটা কিন্তু মেইন ইকুয়েশন, ঠিক আছে? এবং এইটার ম্যাথ যদি আমরা দেখি, এই যে স্যার স্যার বলো এখানে স্যার এফটা স্যার এজেন্ট কর্তৃক নাকি স্যার এমনি টান বল এটা? কোনটা এফ, এখানে এফটা এজেন্ট কর্তৃক হইতে পারে, এই দুইটাই হইতে পারে। তাহলে এই যে আমরা আসি, যদি ডেল এ ধনাত্মক হয়, তার মানে হলো ক্ষেত্রফল বাড়ে, হ্যাঁ, তবে ডব্লিউ ধনাত্মক হবে। একে এজেন্ট কর্তৃক কাজ বোঝায়। ঠিক আছে?
এবং এতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি ডেল এটা ধনাত্মক হয়, আবার যদি ডেল এ ঋণাত্মক হয়, তবে ডব্লিউ ঋণাত্মক হবে। একে সিস্টেম কর্তৃক কাজ বোঝায়, ব্যবস্থা কর্তৃক কাজ বোঝায়। এতে শক্তি নির্গত হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা এজেন্ট কর্তৃক কাজ বোঝায় এবং এতে এতে হলো শক্তি গৃহীত হয়। উপরেটাতে শক্তি গৃহীত হয় এবং এতে শক্তি নির্গত, নিচেরটাতে শক্তি নির্গত হয় এবং ব্যবস্থার তাপমাত্রা বৃদ্ধি পায়। এইটা হলো, এই যে এটা হলো মেইন ইকুয়েশন এবং এটা দুইটা কেস হয়, দুইটা কেস। যদি ক্ষেত্রফল বাড়ে আমরা কাজটা বলি ধনাত্মক, এটা হলো এজেন্ট কর্তৃক কাজটা ধনাত্মক, এজেন্টের কাজ এটা, এবং এতে তাপমাত্রা হ্রাস নাও পাইতে পারে। আমরা যদি বাইরে থেকে শক্তি সাপ্লাই করি তাপমাত্রা হ্রাস হবে না, এবং আমরা যদি বাইরে থেকে শক্তি সাপ্লাই না করি তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। আর এতে এই যে ব্যবস্থা কি করে, শক্তি গ্রহণ করে, বাইরে থেকে আমাকে শক্তি সাপ্লাই করতে হয়, বাইরে থেকে শক্তি সাপ্লাই করতে হয়, মানে এজেন্টের কাজ হয়। আর যদি ডেল এ ঋণাত্মক হয় তবে ডব্লিউ ঋণাত্মক হয় এবং ব্যবস্থা কর্তৃক কাজ বোঝায়, এতে শক্তি নির্গত হয় এবং ব্যবস্থার তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন আসি আমরা যা হইতে পারে আর কি, যে আর ব্যাসার্ধের এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় আসলে ঘটনাটা একটু বলবেন? কোনটা? আসতেছি, এটা তাপমাত্রা শুধুমাত্র আসতেছি, আমরা ব্যাখ্যায় আসতেছি। আর ব্যাসার্ধের এন সংখ্যক গোলক, আর ব্যাসার্ধের এন সংখ্যক গোলক ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলকে পরিণত হলে, একটি গোলকে পরিণত হলে, আর ব্যাসার্ধের এন সংখ্যক গোলক ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলকে যদি পরিণত হয়, এটা একটা কেস। আর একটা হইতে পারে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলক, একটি গোলক স্মল আর ব্যাসার্ধের এন সংখ্যক গোলকে পরিণত হলে, গোলকে পরিণত হলে। তাহলে এইটার উল্টা কেস, ঠিক আছে? আর স্মলার ব্যাসার্ধের এন সংখ্যক গোলক একটা হইছে, আর ক্যাপিটাল ব্যাসার্ধের একটা গোলক স্মলার বিশিষ্ট এন সংখ্যক গোলকে পরিণত হয়েছে। দুই ক্ষেত্রেই যে জিনিসটা কমন, দুই ক্ষেত্রেই যে জিনিসটা হলো কমন, সেটা হলো কি, দুই ক্ষেত্রেই আমরা এই যে n ইন্টু 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, মোট আয়তন সমান, মোট আয়তন সমান, মোট আয়তন সমান। এবং এইটা আসলে নিরেট গোলক, এগুলো হলো নিরেট গোলক, তরলের নিরেট গোলক। তাহলে মোট আয়তন সমান, আর মোট আয়তন যদি সমান হয় 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে n আর কিউব ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউব। তাহলে দেখো r ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 r, এটা হলো ব্যাসার্ধের সম্পর্ক, ছোট এবং বড় গোলকের ব্যাসার্ধের সম্পর্ক। এখন যাই হোক, ঠিক আছে,
এখন এই কেসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, এইখানে ডেল এ ইকুয়াল টু কত হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস n ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার। 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস n ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে আমরা 4 পাই কমন নিলে আসতেছে আর স্কয়ার মাইনাস n স্মল আর স্কয়ার। তাহলে আমরা যদি আর এর এই ভ্যালুটা বসাই, তাহলে 4 পাই, দেখো কি আসতেছে, n টু দি পাওয়ার 2/3 স্মল আর স্কয়ার মাইনাস n আর স্কয়ার। তাহলে থাকতেছে 4 পাই আর স্কয়ার n টু দি পাওয়ার 2/3 মাইনাস n। এটা হলো নেগেটিভ, এটা নেগেটিভ। আর এই পাশের এই যে এইটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, ডেল এ কত হবে, ডেল এ ইকুয়াল টু হবে n ইন্টু 4 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এইখানে আমরা যদি 4 পাই কমন নেই, n আর স্কয়ার মাইনাস n টু দি পাওয়ার 2/3 আর স্কয়ার। আর এর এই ভ্যালুটা যদি আমরা বসায় দিই, তাহলে কি থাকতেছে, 4 পাই আর স্কয়ার n মাইনাস n টু দি পাওয়ার 2/3। এটা কিন্তু পজিটিভ। তাহলে যে এই পজিটিভ আর নেগেটিভ যাই হোক, w ইকুয়াল টু তাহলে কত, ডেল এ ইন্টু টি, ডেল এ ইন্টু টি। এটা হলো কাজ, এটা হলো কাজ। তাহলে এই সব ক্ষেত্রে এই যে এই বাম পাশের জন্য w ইকুয়াল টু ডেল এ ইন্টু টি, এটা আসবে হলো পজিটিভ, এটা আসবে পজিটিভ। এবং তাহলে এইটা হলো এটা হলো গৃহীত শক্তি। আর এই পাশে w ইকুয়াল টু আসবে ডেল এ ইন্টু টি, এটা আসবে নেগেটিভ। তার মানে এটা হলো বর্জিত শক্তি, বর্জিত। আর এইটা সমান আমরা লিখতে পারি এইটা, এই যে তখন আমরা এই যে মডুলাস অফ ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ms ডেল থিটা, তাপমাত্রার পরিবর্তন। তাহলে ডেল থিটা কত হবে, ডব্লিউ বাই ms, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে স্যার এইটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে মানে কমন ম্যাথ। কতগুলা মিলে একটা হলো, বা একটা মিলে কতগুলা হলো, এরকম আর কি। তাহলে ওই পাশেরটার ক্ষেত্রেও তাপমাত্রা হ্রাস পেতে পারে যদি আমরা শক্তিটা এই সাপ্লাই করতে না পারি, তখন অভ্যন্তরীণ শক্তি থেকে এটা নেয়, তখন আমরা বলি যে তাপমাত্রা হ্রাস পায় কত, এই যে ms ডেল থিটা ইকুয়াল টু ডব্লিউ। তাহলে ডেল থিটা ইকুয়াল টু হলো ডব্লিউ বাই ms, তাপমাত্রা হ্রাস পায়। যদি আমরা এটা কি করি, শক্তিটা না দেই, যদি আমরা এটা গৃহীত শক্তিটা সাপ্লাই না করি, তখন তাপমাত্রা হ্রাস পাবে। তো এই হলো এটা মূল বিষয়, ঠিক আছে। এটা হলো মূল কথা। তাহলে এই কাজ একমাত্র পজিটিভ হলেই তাপমাত্রা বৃদ্ধি হ্রাস পায়। কোনটা? কাজ পজিটিভ হলেই তাপমাত্রা হ্রাস পাবে? না না না, কাজ পজিটিভ হওয়ার জন্য কাজটা তো আমাকে করতে হবে না। জি স্যার। এখন আমি যদি কাজটা না করি, না করে পজিটিভ কাজ করতে চাই, তখন সেই শক্তিটা নিবে কোথা থেকে? নিজের অভ্যন্তরীণ শক্তি থেকে। আচ্ছা স্যার, বুঝছি স্যার। স্যার নেগেটিভ হলে স্যার তাপমাত্রা বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, কাজ নেগেটিভ হলে সেই এই কাজটা ছাড়বে, এই শক্তিটা ছেড়ে দিবে, তরলের তাপমাত্রা তখন কি হবে, বাড়বে। কাজ নেগেটিভ হলে তাপমাত্রা বাড়বেই, আর পজিটিভ হলে তাপমাত্রা বাড়তেও পারে, নাও বাড়তে পারে। এখন আমি যদি সাপ্লাই দিয়ে দিই কাজ শক্তিটা, তাহলে তাপমাত্রা কমবে না, আর আমি যদি সাপ্লাই না দেই তখন তাপমাত্রা কমবে। ক্লিয়ার? কিন্তু স্যার শক্তি বর্জন করলে স্যার তাপমাত্রা হ্রাস পাওয়ার কথা না? শক্তি
শক্তি শক্তি ছেড়ে বর্জন দিবে, করলে স্যার তাপমাত্রা শক্তি হ্রাস পাওয়ার ছেড়ে কথা দিবে, না? ছেড়ে এটা হচ্ছে দিবে। এনভায়রনমেন্টের না, সে তার environmental। শক্তি ছাড়বে। শক্তি ছাড়লে তাপমাত্রা হ্রাস পাবে কেন? বর্জন করবে মানে সে ছাড়বে। ছাড়বে কই? পরিবেশে ছাড়বে না, ও নিজের ইয়াতেই ছাড়বে। ও তাহলে স্যার বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 মাইক্রোমিটার ব্যাসার্ধের 10 টোটালি লক্ষ, কাজ নেগেটিভ হলে এমনি তাপমাত্রা ছাড়বে। এই যে ম্যাথ দিতেছি, 1 মাইক্রোমিটার ব্যাসার্ধের 10 লক্ষ পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়। 1 মাইক্রোমিটার ব্যাসার্ধের 10 লক্ষ পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়। ঠিক আছে? T equal to 72 into 10 to the power minus 3 নিউটন পার মিটার, S equal to 4200 জুল কেজি জুল পার কেজি পার কেলভিন, আর হলো পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। প্রশ্নটা হলো পানির তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পাবে? কি পরিমাণ বৃদ্ধি পাবে? কারণ এইখানে কি হয়েছে? একত্রিত হয়েছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে। তাহলে সিম্পলি স্যার আমরা আগের এই যে আমাদের এই ইনফরমেশন অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে সরাসরিও লিখতে পারি, সরাসরি না লিখলেও চলে। সরাসরি আমরা লিখতে পারি যে কি, এই যে ক্যাপিটাল আর কত হবে? n টু দি পাওয়ার 1/3 স্মল আর। তাহলে এইটা হলো 10 লক্ষ, তাহলে 10 লক্ষ, ঠিক আছে, টু দি পাওয়ার 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। এটা হবে ক্যাপিটাল আর। ঠিক আছে? তারপরে ডেল এ যদি আমরা দেখি, ডেল এ কত হবে? 4 পাই এন আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে আমরা এইটাও লিখতে পারি 4 পাই আর স্কয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, সরি n টু দি পাওয়ার 2/3। তাহলে 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 স্কয়ার, n এর ভ্যালু হলো 10 লক্ষ মাইনাস এর পাওয়ার 2/3। কত আসে? ডেলে কত আসে? So 1.244 10 inverse 5. ও আচ্ছা, এটা তো মাইনাস আনা দরকার না? স্যার উল্টা হবে, মাইনাস আসবে সাথে। হ্যাঁ, উল্টা হবে। আচ্ছা, এটা মাইনাস, কারণ কি এটা আসবে হলো এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল, তার মানে আসবে হলো 4 পাই আর স্কয়ার মাইনাস এন আর স্কয়ার। এটা থেকে আমরা মাইনাস লিখতে পারি। মাইনাস কত আসে? So 1.244 10 inverse 5. 1.244 into 10 inverse 5 minus 5 মিটার স্কয়ার। এত। তাহলে ডব্লিউ কত? ডব্লিউ ইকুয়াল টু হলো ডেল এ ইন্টু টি। তাহলে হলো মাইনাস 1.244 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস
3 এত জুল। তাহলে কত আসে? কত আসে? minus 8.957 10 inverse 7. 8.957 into 10 inverse 7 জুল। তাহলে এই যে এম এস ডেল থিটা ইকুয়াল টু 8.957 into 10 to the power minus 7, কারণ আমরা মডুলাস মান নিব, মডুলাস ডব্লিউ। তাহলে এম কত? 4/3 পাই আর কিউব ইন্টু আচ্ছা 4/3 পাই আর কিউব রো ইন্টু 4200 ইন্টু ডেল থিটা ইকুয়াল টু 8.957 ইন্টু 10 to the power minus 7। তাহলে এখানে ক্যাপিটাল আর কত আসছিল? ক্যাপিটাল আর কত আসছিল? 10 to the power minus 4 স্যার। 10 to the power minus 4, তার মানে হলো 100 দিয়ে গুণ আসছে না, 100। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এই যে ডেল থিটা বের করে ফেলতে পারি। ডেল থিটা কত হবে? 3 into 8.957 into 10 to the power minus 7 divided by 4 pi 10 to the power minus 4 এর কিউব into 1000 into 4200। এত কেলভিন তাপমাত্রা। স্যার এখানে আছে এমটা কার? কোনটা? এম এস ডেল্টা মধ্যে স্যার এমটা কি? এমটা হলো পানির ভর। ও তো এই তাপ শক্তি কই ছাড়বে? নিজের মধ্যেই ছাড়বে না। এখানে এটা যে কি আমার স্যার বড় পানি? স্যার এখানে এই 8টা কি স্যার ওই প্রাথমিক অবস্থায় কি মাইক্রোমিটারে যেটা ছিল সেটা, নাকি স্যার বড় ফোটায় যেটা হয়েছিল স্যার বড় ফোটারটা হবে স্যার? এটা বড় ফোটারটা নেও, ছোটটা নিলে সাথে n গুণ দিতে হবে। তুমি এটা ভি তো তুমি হয় n into 4 pi r square লিখবা। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি স্যার। 4/3 পাই আর কিউব লিখবা অথবা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব লিখবা। মোট আয়তন তাহলে কত আসে? 0.0509 0.0509 কেলভিন। বিষয়টা আসলে তাপমাত্রার পরিবর্তন খুব কত বেশি হইলো না, বিষয়টা হলো তাপমাত্রা বাড়বে, কারণ সে যখন একত্রিত হইতে থাকবে এই যে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কমতেছে, আর কমলে শক্তিটা কই ছাড়বে? পানি বা তরল নিজের এখানেই ছাড়বে, তাপমাত্রা বাড়বেই। আর উল্টাটা হইলে আমাকে কাজ করতে হবে। উল্টাটাও আমরা এই ডাটা দিয়ে আমরা বলতে পারি যে এই একটা থেকে 10 লক্ষ যদি বানাইতে চাই কতটুকু কাজ করা লাগবে, তখন কাজের মানটা ধনাত্মক আসবে, এত পরিমাণ। ধরো আমরা যে বাবল বানাই, ফু দেই, তাহলে ফু দেওয়ার জন্য যে শক্তিটা ব্যয় হয়, এটা মাইক্রোফোনটা অফ করে দাও। তাহলে ধরো একটা কাঠি মানে তার দিয়ে পেঁচায় একটা আমরা রিং বানাইলাম, সাবান পানিতে ডুবাইলাম, তারপরে যখন ফু দিব তখন কিন্তু এটা যে আমি শক্তি, যে আমার বাতাস ফু দেওয়ার শক্তি থেকে দেখা যাবে যে বাবল গুলা হবে। তার মানে আমরা কাজটা তখন নিজেরা করব। আর অনেকগুলা বাবল যদি মিলে একটা হয় তখন কাজ ওই ক্ষেত্র নিজেই করবে। তাহলে এটা গেল আমাদের একত্রিত হইলে বা স্প্রেড আউট হইলে। একটা হলো ধরো স্প্রে করলে একটা অনেকগুলাতে রূপান্তর হয়, আর ওরা ধীরে ধীরে অনেকগুলো একটাতে রূপান্তর হয়, ঠিক আছে? তো একটা অনেকগুলাতে রূপান্তর হইলে সে তাপ গ্রহণ করবে বা শক্তি গ্রহণ করবে, আর যদি অনেকগুলো একটাতে রূপান্তর হয় তাহলে শক্তি ছাড়বে, আর ছাড়ার কারণে তাপমাত্রা বাড়বে। আচ্ছা,
আমরা এখন এই আমি এগুলো বাবলে মানে যখন তাপ গ্রহণ করবে, বলো কি স্যার, যখন তাপ গ্রহণ করবে তখন যদি আমি শক্তিটা দিই তখন তো আর তাপমাত্রা কমবে না। না না না, আমরা বাইরে থেকে শক্তি সাপ্লাই করলে তাপমাত্রা কমবে না। এই জন্য তাপমাত্রা কমতেও পারে, নাও কমতে পারে। তাপমাত্রা কমার একটা সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাপমাত্রা কমবে না, কারণ আমরা যখন এই শক্তিটা দিয়ে দিব তাপমাত্রা আর কমবে না। কিন্তু শক্তি যদি না দিয়ে কোনো কারণে স্প্রেড আউট করাইতে পারি তখন তাপমাত্রা কমে যাবে। আচ্ছা, আমরা বাবলে যাওয়ার আগে আমরা কৈশিক নলের অংশটা শেষ করি, তারপরে বাবলের অংশটা যতটুকু পড়াইতে পারলাম। আসি হলো কৈশিকতা। প্রথমে আসি কৈশিক নল। খুবই অল্প ব্যাসার্ধের সরু অর্থাৎ সরু ও সুষম কাচ নলকে কৈশিক নল বলে। খুবই অল্প ব্যাসার্ধের স্যার এটা কি কাজ করতে হবে? হ্যাঁ, কৈশিক নলগুলো কাচ নলেই হয়, অন্য ক্ষেত্রে হইতে পারে, তবে আমরা সাধারণত কৈশিক নলের আইডিয়াটা ক্যাপিলারিটি এগুলো কাচ নলের জন্যই আমরা নিই। সরু ও সুষম ব্যাসার্ধের অর্থাৎ সরু ও সুষম ব্যাসার্ধের কাচ নলকে কৈশিক নল বলে। ঠিক আছে, এখন আসো কৈশিকতা। কোন কৈশিক নলকে উলম্বভাবে কোন তরলের মধ্যে আংশিক প্রবেশ করালে কোন কৈশিক নলকে কি লিখতেছি, কৈশিক নলকে উলম্বভাবে কোন তরলে আংশিক নিমজ্জিত করলে নলের অভ্যন্তরে এবং বাইরে তরল স্তম্ভের উচ্চতার তারতম্য ঘটে। নলের অভ্যন্তরে এবং বাইরের তরল স্তম্ভের উচ্চতার তারতম্য ঘটে। এই ঘটনাকে কৈশিকতা বলে। কোন কৈশিক নলকে উলম্বভাবে কোন তরলে আংশিক নিমজ্জিত করলে নলের অভ্যন্তরে এবং বাইরে তরল স্তম্ভের উচ্চতার পার্থক্য ঘটে। তারতম্য থেকে পার্থক্যটা বেশি ভালো হবে। এই ঘটনাকে কৈশিকতা বলে। এর কারণ কি? এর কারণ হলো স্পর্শকোণ, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। কোন তরল যখন কোন কঠিন পদার্থের সম্পত্তি বল কারণ না
হ্যাঁ, আসঞ্জন বল আর সংশক্তি বল এই দুটো কারণ হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই কারণ। এই দুটার কারণে এই যে স্পর্শকোণ হয়, স্পর্শকোণের কারণে ওইটা ঘটে। অবশ্যই এই দুইটাই কারণ। ঠিক আছে, আসঞ্জন বল এবং সংশক্তি বলেই মেইনলি দায়ী, কিন্তু আমরা এটা স্পর্শকোণ দিয়ে ব্যাখ্যা করি আর কি। স্পর্শকোণের ওই আসঞ্জন এবং সংশক্তি বলের জন্য স্পর্শকোণ সৃষ্টি হয়, আর স্পর্শকোণের জন্যই উপরের ঘটনাটা ঘটে। তাহলে স্পর্শকোণ, কোন তরল যখন কোনো কঠিন পদার্থের সংস্পর্শে আসে, কোন তরল কোন কঠিন পদার্থের সংস্পর্শে আসলে এদের স্পর্শ বিন্দুতে তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে, তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে। কোন তরল কোন কঠিন পদার্থের সংস্পর্শে আসলে এদের স্পর্শ বিন্দুতে তরলের বক্রতলে এই যে স্পর্শ বিন্দুতে তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরি এই হলো কাঁচ, এই হলো দুইটা, ধরো কাঁচ, এখন এইখানে যদি আমরা পানি রাখি, পারদ রাখলে এরকম পাওয়া যায়, পারদ, এটা হলো পারদ। আর পানি যদি রাখি, পানির ক্ষেত্রে এরকম পাওয়া যায়। পানির ক্ষেত্রে এরকম পাওয়া যায়। তাহলে এই যে আমরা স্পর্শকটা আঁকবো কোন বিন্দুতে? এদের স্পর্শ বিন্দুতে। কোথায়? তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক। এই যে এই বিন্দুতে আমি স্পর্শক আঁকবো, তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক কার সাথে কোণ উৎপন্ন করে? স্যার এইটা না, এইটা না, তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে, তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে, এটা হলো পানি, তাকে আমরা বলতেছি স্পর্শকোণ। এবং এইখানে আমরা দেখতেছি এটা হলো স্থূলকোণ, আর এইটা এখানে দেখতেছি সূক্ষ্মকোণ। কেন স্থূলকোণ হয়, কেন সূক্ষ্মকোণ হয়? মোটা দাগে বললে আসঞ্জন বল বেশি হলে সূক্ষ্মকোণ হবে, আর সংশক্তি বল বেশি হলে স্থূলকোণ হবে। তাহলে এক কথায় যদি বলি, কঠিন ও তরলের আসঞ্জন বল তরলের সংশক্তি বল অপেক্ষা বেশি হলে
কঠিন এবং তরলের আসঞ্জন বল তরলের সংশক্তি বল অপেক্ষা বেশি হলে থিটা সূক্ষ্মকোণ হয়। আবার যদি এটা হয় কঠিন ও তরলের আসঞ্জন বল তরলের সংশক্তি বল অপেক্ষা কম হলে থিটা স্থূলকোণ হবে। স্যার এইটা যেমন একটা ব্যাখ্যা আছে, আরেক ভাবেও একটু ব্যাখ্যা আছে, আমরা ওইটা একটু দেখব। ধরো আমরা একটা পাত্র নিলাম, কাচের একটা পাত্র নিলাম, হ্যাঁ, বড় পাত্র, এবং এইখানে কি আছে, কথার কথা তো পানি আছে, এটা হলো পানির উপরের পৃষ্ঠ। তাহলে এই পাশে হলো কাঁচ, আর এই পাশে আছে বাতাস। এখানে আছে বাতাস। তাহলে এইখানে তিনটা দেখো, এইখানে এই বিন্দুতে এইদিকে হলো কাঁচ কঠিন, আর এই পাশে তরল। তাহলে এই দিকে একটা টান কাজ করে, পৃষ্ঠ টান, এইটাকে আমরা বলতেছি T1। এটা হলো তরল ও কঠিনের মধ্যকার পৃষ্ঠটান। আবার স্যার এই দিকে একটা টান কাজ করে, এইটাকে আমরা বলতেছি T2। এইটা কি কঠিন ও গ্যাসের মধ্যকার পৃষ্ঠটান। কারণ এইখানে গ্যাসগুলা আন্তঃআণবিক বল অনুভব করবে, তাহলে এইখানেও একটা পৃষ্ঠের মতো কাজ করবে। আর আরেকটা হলো স্যার, এই যে এখানে যদি আমরা স্পর্শক টানি এই বরাবর, এইটা হলো আমাদের T3। এই T3টা হলো তরল ও গ্যাসের মধ্যকার পৃষ্ঠটান। যদি আমরা তরলকে গ্যাসকে আলাদা একটা ধরি, তাহলে তিনটা, আর এইটা হলো থিটা। তাহলে ওকে এখানে কি নেট ফোর্স 0, মানে ও স্থির আছে, এখানে স্থির আছে, অ্যাঙ্গেল অফ কন্টাক্টে এটা কি স্থির আছে, তাই না? তাহলে অবশ্যই স্যার T2 = T1 প্লাস T3 cos থিটা। T2 = T1 প্লাস T3 cos থিটা। এখন যদি থিটা স্থূলকোণ হয়, cos থিটা কি হবে? নেগেটিভ হবে না? এই তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। তাহলে থিটাটা যদি স্থূলকোণ হয়, cos 120 কত? নেগেটিভ। হ্যাঁ, cos 90 এর উপরে যাই হোক এটা নেগেটিভ হবে। তাহলে স্যার আমরা এইভাবে বলি, যদি T2 > T1 হয়, তবে স্পর্শকোণ T2 > T1 হয়, তবে স্পর্শকোণ সূক্ষ্মকোণ হবে। আর যদি
T1 গ্রেটার দেন T2 হয় তবে স্পর্শকোণ স্থূলকোণ হবে। স্থূলকোণ হবে, কারণ তখন আমরা এই যে বিষয়টা এরকম পাবো, T2 ইকুয়াল টু পাবো T1 মাইনাস T3 cos থিটা। আসলে এইখানে এই থিটাটা হলো -5, থিটাটা হলো 180 ডিগ্রি -5। তাহলে T1 কত হয়ে যাবে? T2 প্লাস T3 cos 5, থিটা হলো 180 -5। তাহলে এইটা কিন্তু লাগতে পারে, ঠিক আছে? এই কনসেপ্ট আমাদের জানা থাকা দরকার, যেটা পৃষ্ঠ টান দিয়েও ব্যাখ্যা করে। যে বলতে পারো স্যার বাতাসের তো পৃষ্ঠ, বাতাস অবশ্যই ফ্যাক্ট, তোমার ওই পাশে বায়ুর ঘনত্ব কেমন, বায়ু কি, তার উপর পৃষ্ঠ টান নির্ভর করে। আমার তরলের এই তরল যদি হয়, তরল কি পরিমাণ পিওর, বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই থিটাটা 0 হয়, বিশুদ্ধ পানির জন্য থিটা এই স্পর্শকোণ 0 হয়, ঠিক আছে? তাহলে এই স্পর্শকোণটা এই বাতাস, কাঁচ বা কি পরিবেশ, তার পারিপার্শ্বিক কি অবস্থা আছে তার উপর ডিপেন্ড করে। স্যার কাচের পুরুত্বের উপর নির্ভর করে কি? না, কাচের পুরুত্বের উপর নির্ভর করে না, কারণ এটা তো টাচ করার ওই অংশটাই না, পুরুত্ব বেশি হইলেই কি আর কম হইলেই কি। তবে ক্যাপিলারিটি না হইলে পানি উপরে উঠে না আর কি, বা নিচে নামে না। ক্যাপিলারিটি বা ওই যে খুবই সূক্ষ্ম ব্যাসার্ধের না হইলে পানি উপরে উঠে না বা নিচে নামে না। স্যার T3 স্যার তরলার কাজ হওয়ার কথা ছিল না স্যার? তরল কাজ কেন? এই পাশে কি আছে? এদিকে কি আছে? তরলার কাজ তো T1-ই। তরলার কাজ তো T1-ই, T3 হবে কেন? আচ্ছা স্যার, ইয়েস স্যার, ঠিক আছে স্যার। কঠিন আর মানে কাঁচ আর বাতাস হলো T2, কাঁচ আর তরল হলো T1 পানি, আর পানি আর বাতাস হলো T3। স্যার T3 sin থিটা এর কাজ কি? T3 sin থিটা আর এইদিকে আর দেয় উলম্ব প্রতিক্রিয়া, আর T3 sin থিটা, ওইটা আমাদের ওই এত ডিটেইলস দরকার নাই। এটা হলো এই কি বলে এটাকে, তলের মধ্যে বল প্রয়োগ করে T3 sin থিটা তলে, তাহলে তলের উলম্ব বরাবর মানে বল প্রয়োগ হয়। এখন আসি যে ওই পানির স্যার স্তম্ভের লাস্টের যে দুটো উচ্চতা সমীকরণ, এটা কি শুধু মানে স্থূলকোণের জন্য? কোনটা? স্যার T2 এই ইকুয়াল দুইটা? T1 মাইনাস, হ্যাঁ, হ্যাঁ এটা স্থূলকোণের জন্য, কারণ তখন 180 মাইনাস দিলে আমরা এটা মাইনাস চলে আসবে না, তো মাইনাসটা বোঝানোর জন্য আমরা দেখাইলাম আর কি, যে আসলে এখানে কি তখন এই যে এই যে T1 গ্রেটার দেন কি হয়ে যাবে, T2 হয়ে যাবে, T2। T1 গ্রেটার দেন T2 হয়ে যাবে। আর স্বাভাবিকটার জন্য তো এখানে তো আমরা দেখতে আছি, এখানে হলো T2 গ্রেটার দেন কি হবে, T1 হবে, যদি থিটা কি হয়, সূক্ষ্মকোণ হয়। আচ্ছা, কৈশিক নলে পানি স্তম্ভের উচ্চতা নির্ণয় না, কৈশিক নল এ পানি স্তম্ভের উচ্চতা। আসলে পানিটার জন্য উঁচু হবে, আর যদি আমরা পারদ রাখি তাহলে এটা নিচু হবে। তাহলে ধরো এই হলো আমাদের একটা পাত্র, এইটাতে কি আছে, পানি আছে, এবং এইখানে আমরা একটা কাচের নল নিলাম, কৈশিক নল নিলাম, তাহলে একটা কৈশিক নল নিলাম।
তাহলে এটা হলো পানির উপরের পৃষ্ঠ, এটা পানি। দেখা যায় পানি এইখানে ভিতরে প্রবেশ করে এবং এই পানি দ্বারা পূর্ণ হয়, এটা পানি দ্বারা পূর্ণ থাকে, এটা পানি দ্বারা পূর্ণ থাকে। তাহলে এই যে এইচ হাইট, এই উচ্চতায় পানি উঠে, কেন উঠে কি এইটা কি ব্যাখ্যা আমরা? সবসময় পানির উপরের পৃষ্ঠ থেকে নিব? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যে পানির পৃষ্ঠ উপরের পৃষ্ঠ থেকে নিব। তারপরে যদি আমরা আরেকটা দেখি, পারদ দেখি, এখানে ধর আমরা পারদ নিলাম, তাহলে এখানে আমরা নিতেছি পারদ। তাহলে এইখানে দেখা যায় এই পারদের স্তম্ভ কি করে, নিচে নেমে আসে। তাহলে এইদিকে পারদ আর এইখানে নিচে নেমে আসে। তাহলে এই যে নিচে নেমে আসলো, এই যে নিচে নেমে আসলো, এইচ গভীরতা, একটা এটা স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ। তাহলে এই পানির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, পানির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমরা যদি একটু বড় করে দেখি। এই আমরা একটা কাচের নল বড় করে এটা বোঝার চেষ্টা করতেছি। যখন আমরা এইখানে পানির সংস্পর্শে এটা আসে, এটা যখন পানির সংস্পর্শে আসে, পারদের ক্ষেত্রে কি স্যার এটা উচ্চতার নিচে নেমে যায়? হ্যাঁ, এটা যখন পানির সংস্পর্শে আসে, এই যে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়, পানির সংস্পর্শে আসে, এটার ব্যাসার্ধ আর। তাহলে এই যে এইখানে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, এই যে এরকম, এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে এইদিকে যদি টি কাজ করে, এইদিকে টি বলে টান টান থাকে, তাহলে এই দিকে কাজ করে টি, এইদিকে কাজ করে হলো টি সাইন থিটা, আর এই বরাবর কাজ করে টি কস থিটা। এবং এই দিকের ক্ষেত্রেও তাই, এই দিকের ক্ষেত্রেও তাই। তাহলে এটা হলো থিটা, তাহলে এই দিকে কাজ করে হলো টি, এই দিকে কাজ করে হলো টি কস থিটা, আর এই দিকে কাজ করে টি সাইন থিটা। তাহলে স্যার আমরা যদি একটা কাচের এরকম একটা অবস্থা দেখি, কাচ নলটাকে যদি আমরা এরকম দেখি, প্রথম কথা হলো এই যে এই দিকে যদি টি সাইন থিটা কাজ করে, টি সাইন থিটা, তার অপোজিটে এক্সাক্ট এই দিকেও কাজ করে টি সাইন থিটা। তাহলে এই দিকে যদি টি সাইন থিটা কাজ করে, তার এক্সাক্ট অপোজিটে এই দিকেও কাজ করে টি সাইন থিটা। তাহলে এই টি সাইন থিটা গুলো কি করে, পরস্পরকে ক্যান্সেল আউট করে, তাই না? আর টি কস থিটাটা কোন দিকে কাজ করে, এই উপর বরাবর, উপরের দিকে কাজ করে, এই উপরের দিকে কাজ করে হলো টি কস থিটা। তাহলে ঊর্ধ্বমুখী বল কাজ করে টি কস থিটা। তাহলে এর পরিধি কত, তাহলে ঊর্ধ্বমুখী মোট বল F ইকুয়াল টু হবে টি কস থিটা ইন্টু এল। তাহলে টি কস থিটা ইন্টু 2 পাই আর হলো পরিধি। তাহলে আমরা F ইকুয়াল টু হলো 2 পাই আর টি কস থিটা, এটা হলো ঊর্ধ্বমুখী বল। কেন, প্রত্যেকটা পয়েন্টেই টি কস থিটা আছে, আর টি সাইন থিটা কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে উপরের দিকে কি বল আছে, টি কস থিটা। তাহলে মোট ঊর্ধ্বমুখী মোট বলটা হলো
f ইকুয়াল টু টুয়াইস পাই আর টি কস থিটা। এখন আমি এটা দুইভাবে দেখানোর সুযোগ আছে, ওইটা আমরা এই ক্লাসে আলোচনা করব, কারণ ওই রাফলি আমাদের পরীক্ষাতে এটা খুব বেশি একটা লাগে না, আসলে পরীক্ষাতে ওটা খুব বেশি একটা লাগে না। এইখানে পানিটা যে উঠে, এই পানিটা যে উঠে, পানিটা এইরকম হয়, ধরো এইখানে চলে আসলো, এই এরকম হয়, তাহলে এইটা হলো আমাদের হাইট এইচ। তাহলে এই যে পানিটা উঠলো, এই পানিটা কি সিলিন্ডার আকৃতির পানি, আর এই দিকেও কিছু পানি থাকলো, মিনিসকাসে কিছু পানি থাকে, এবং এইটাকে আমরা বলি আর ব্যাসার্ধের একটা অংশ। তাহলে মোটা দাগে হলো f ইকুয়াল টু টুয়াইস পাই আর টি কস থিটা, এর সমান হলো mg। এবং প্রকৃতপক্ষে যদি আমরা এই m বের করতে চাই, m কত, v রো জি, রো ডব্লিউ বা রো লিকুইড, এই লিকুইডের জি আমরা পেয়ে যাব। এখন ওই ভি বের করতে হবে, ভি। তাহলে এই যে ভিটা যদি বের করি, ভি কত হবে, ভি প্রথম কথা হবে 4 কেন, পাই আর স্কয়ার এইচ হবে সিলিন্ডার, এই সিলিন্ডার অংশের আয়তনটা হবে 4 পাই আর স্কয়ার। আর এই মিনিসকাসের আয়তনটা, এই যে মিনিসকাসের আয়তনটা হয় অর্ধগোলকের, আমরা ধরো একটা সিলিন্ডার নিলাম, এর ব্যাসার্ধ যত, এটা সামনাসামনি দেখানো মানে উচিত, ধরো এর ব্যাসার্ধ যত, এই নিচের এই এর তত, তাইলে আমরা সিলিন্ডারের যদি আয়তন নেই কত, পাই আর স্কয়ার ইন্টু আর, খালি অংশ কত, মাইনাস অর্ধগোলক 4 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এখানে পাই আর কিউব থেকে খালি হয়ে যায় কত, এই যে 2/3 পাই আর কিউব, এতটুকু খালি থাকে, তাহলে থাকে কত, 1/3 পাই আর কিউব। তাহলে এই ভি এর সাথে পাই আর স্কয়ারের সাথে কি হবে, 1/3 পাই আর কিউব। এটা হলো মোট আয়তন, আমরা সামনাসামনি ক্লাসে দেখাবো এটা নেক্সটে, তাহলে আরেকটু আমাদের থাকবে। তাহলে দেখো এই যে টুয়াইস পাই আর টি কস থিটা ইকুয়াল টু, এই যে আমরা এখানে লিখতে পারি কত, পাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব রো এল জি। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু, লিখতে পারি পাই আর যদি কমন নেই, আর এইচ প্লাস আর বাই 3, আর স্কয়ার বাই 3, পাই আর কমন নিলে আর এইচ প্লাস আর স্কয়ার বাই 3 রো এল জি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর কস থিটা। তাহলে পাই পাই কাটা, আর আর কাটা, তাহলে আমরা এখানে টি পেতে পারি, এটা আর এইচ প্লাস আর স্কয়ার বাই 3 রো এল জি বাই কস থিটা। তাহলে এইখান থেকে যদি আমি আর কমন নিই, তাহলে কি আসে, আর রো এল জি এইচ প্লাস আর বাই 3 cos থিটা। এটা হলো অ্যাকচুয়াল ইকুয়েশন, কিন্তু আমরা এইচ প্লাস আর বাই 3 নিয়ারলি এইচ হলে আমরা পাই টি ইকুয়াল টু, স্যার 2টা কই গেল স্যার? স্যার 2 cos থিটা হবে, স্যার 2 cos থিটা। ও আচ্ছা 2 হবে 2 cos থিটা হবে, আর এইচ রো জি বাই 2 cos থিটা। এই হলো আমাদের সমীকরণ। আমি এটা আসলে টি থেকে থিটা বের করার জন্য বেশি পারফেক্ট আর কি, কারণ হাইটটা বের করে ফেলা যায়, তাহলে আমরা থিটা বের করতে পারি যে স্পর্শকোণ কত। তাহলে এটা আসলে এই যে টুয়াইস টি cos থিটা ইকুয়াল টু আর এইচ রো জি
এইটা। এখন থিটা বের করবা, cos ইনভার্স। হ্যাঁ, স্যার এখানে স্যার পাই আর কিউব কেন হয়েছে? কোনটা? ওই পাই আর কিউব মাইনাস হাফ 4/3 পাই আর কিউব, সেখানে পাই আর কিউব এই যে কেন হয়েছে এটা? এই মিনিসকাসটা এর ব্যাসার্ধ যতটুকু, এইদিকে আর এইদিকেও আর এইদিকেও আর, তাহলে একটা সিলিন্ডারের উচ্চতা আর ব্যাসার্ধ আর ক্ষেত্রফল কত, আয়তন কত? স্যার এটা কি সমান হবে স্যার? আর সমান হবে মানে উচ্চতা সমান আর হবে হইলেই এটা? কি আর না হইলেই কি, আমি তো বাদেই দিয়ে দিতেছি না আলটিমেটলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু আমি যে অনার্সে এক্সপেরিমেন্ট করছি ওইখানে আমরা এটা ইয়া দিয়ে দেখা হয় তো একবারে মানে আমাদের চোখে মানে আমাদের মনে হয়েছে যে এটা অর্ধবৃত্তই, খুব সূক্ষ্ম হইলে অর্ধবৃত্তই হয়, একটু বড় হইতে থাকলে অর্ধবৃত্ত হয় না, যদি ব্যাসার্ধ বেশি নেওয়া হয় তখন হয় না, কিন্তু মানে কৈশিক নল হইলে ঠিকই অর্ধবৃত্ত হয়। এই খালি অংশটা একবারে পারফেক্ট অর্ধবৃত্ত হয়। এটা আমি আমার আমার মানে আমরা যে অনার্সে এক্সপেরিমেন্ট করছি তার অভিজ্ঞতা মানে আমার অবজারভেশন হলো এটা পারফেক্ট অর্ধবৃত্ত হয় যদি কৈশিক নল হয়, কিন্তু আর বাড়তে থাকলে পরে মানে না, আর যত সরু হবে এটা তত পারফেক্ট হবে, আর এর মান যত কম হবে তত পারফেক্ট হয়। আর আলটিমেটলি তো আমরা বাদিয়ে দিয়ে দিচ্ছি না, ওটা তো নেওয়ারই দরকার নাই। স্যার এখানে রোটা কার স্যার? তরলের ঘনত্ব। এই যে থিটা সূক্ষ্ম হলে এইচ পজিটিভ হবে, আর থিটা স্থূল হলে এইচ নেগেটিভ হবে। তার মানে পারদের ক্ষেত্রে এটা নিচে নামবে, পারদের ক্ষেত্রে এটা নিচে নামবে, আর এর ক্ষেত্রে এইচ যদি বের করতে চাই এইচ ইকুয়াল টু হবে 2st cos থিটা আর রো স্যার জি। হ্যাঁ বলো। স্যার এক্সামের সময় স্যার আর এইচ রো জি এটা ইউজ করবো নাকি স্যার ওইটা ইউজ করবো স্যার, এইচ প্লাস r/3 এক্সামের সময়? এটা তো এটা পারফেক্ট, আর এইটা ইউজ করলেও চলবে, দুইটাই চলবে, তবে ওটা পারফেক্ট, ঠিক আছে 100% একুরেট। আর এটা এই অ্যাভয়েড করলে তেমন কোনো ইফেক্ট হয় না, ঠিক আছে। এখন স্যার এখানে যদি মানে মিটার নিঃশ্বাসটার যে আয়তন, সেখানে কি ফার্স্টে আপনি এটা সিলিন্ডার কাউন্ট করছেন, তারপর সেখান থেকে অর্ধবৃত্তের আয়তনটা বাদ দিচ্ছেন? হ্যাঁ বাদ দিছি, কারণ এই সিলিন্ডারের এই অর্ধবৃত্তাকার অংশতে থাকে না, বাকি অংশটাতে থাকে। অর্ধবৃত্তাকার অংশটাতে থাকে না, বাকি অংশটাতে থাকে। স্যার এখানে টান বলটা কার কার ভিতরে স্যার? এটা কি কাঁচ আর তরলের ভিতরে? তরলের টান, ওই তরলের টান। পানির ক্ষেত্রে 72 × 10⁻³ এর ক্ষেত্রে যা আসবে ওই তরলের টান। এখন শুনো, এটা স্যার অভ্যন্তরে না স্যার, টান বলতে স্যার অভ্যন্তরে না, তাহলে সেটা তরলের পৃষ্ঠে টান, এটা তরলের পৃষ্ঠে টান। আমরা যদি ওইখানে দেখি T3 ওই উপরের এই অনুযায়ী এটা হলো এই যে কই, এই অনুযায়ী এটা T3। আচ্ছা আমি যেটা বলতে চাইতেছিলাম যে যদি না ভিজে তার মানে স্পর্শ কোণটা কত? স্পর্শ কোণটা কত হবে? আর আরেকটা না বিজয় স্যার স্থূল কোণ হবে, স্থূল কোণ হবে। আচ্ছা ধরো আমি এখানে কাচের পাইপটা যদি শক্ত করে না ধরি, ছেড়ে দেই, তাহলে কি হবে? ধরো আমি পানির মধ্যে কাচের পাত্রটা অল্পটা ডুবাইলাম, ডুবানোর পরে আমি ছেড়ে দিলাম, তাহলে কি হবে? পানি উপরে উঠবে না কাচের নলটা নিচে যাবে? পানি উপরে উঠবে নাকি কাচের নলটা নিচে যাবে? স্যার কাচের নলটা নিচে যাবে, ওই যে এইদিকে
এদিকে টান দিয়ে কাচের নলটাকে নিচে নামায় দিবে। এখন আমি যখন কাচের নলটা ধরে রাখবো তখন পানি উপরে উঠবে। কাচের নলটা যদি স্থির না হয় পানি উপরে উঠবে না। আবার আমি যদি এই যে এইটাতে কাচের নল যদি ছেড়ে দেই, ও কি করবে, ঠেলে উপরে পাঠায় দিবে, ঠেলে উপরে পাঠায় দিবে। কারণ কি, ও চায় না কাচকে স্পর্শ করতে। ঠিক আছে? একটা পোকা যখন পানিতে হাঁটে, পোকার ম্যাথটা ইম্পর্টেন্ট। এটা হলো কমন ম্যাথ এবং ভুল যে 57 দেখবা এই সাজান তপনের বইয়ে একবারে সলভ করে দেয়া আছে 57 ডিগ্রি বোধহয় কোণের মান। এটা ভুল। হ্যাঁ, কোণ ঠিক আছে 57, এটা 180 মাইনাস 57.3 বা ওই যা আছে তত হবে। কেন? যখন ধরো এই যে পানির লেয়ারটার উপর যখন পোকার পাটা পড়ে, তাহলে এটা পানিটা সরে যায়। তাহলে এই যে অপসারিত পানির ওজন আর পোকার ওজনের পায়ের ওজন কি হবে? সমান হবে। অপসারিত পানির ওজন আর পোকার ওজনের এটা সমান হবে। তাহলে এইখানে যদি আমরা এই টুয়াইস পাই আর টি কস থিটা নেই ইকুয়াল টু mg নেই, ধরো mg, এই পানি অপসারিত হয়েছে, তাহলে এইখান থেকে যে থিটাটা আসে, এই থিটাটা আসলে অ্যাকচুয়াল না। এখানে স্পর্শকোণটা, এই স্পর্শকোণটা হলো স্থূলকোণ। এই স্পর্শকোণটা পোকার পাটা যখন এইখানে ধরো পোকার পাটা এখানে আছে, এটা স্থূলকোণ। তাহলে আমি এইখান থেকে যে 57 পাইলাম, এটা তো কোণ না, কোণ হবে 180 মাইনাস থিটা। সাজান তপনের বইয়ে আমরা সামনাসামনি আরো হয়তো নেক্সট ক্লাসে কিছুটা আলোচনা করব, কিন্তু এখন তার সুযোগ নাই। নেক্সটে আমাদের বৃহস্পতিবারে পরীক্ষা, তার আগে আলোচনা করার সুযোগ নাই। স্যার আমার স্থূলকোণ এটা কেমনে বুঝছি স্যার? স্থূলকোণ হবে যেটা, পোকা কি ভাসবে না ডুবে যাবে? ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। পোকার ভার কি এত বেশি পানিকে উপরে তুলে ফেলতে পারবে? আর পানি যদি ওকে স্পর্শ করে, পানি যদি ধরো এই পোকার পাটাতে পানি যদি এভাবে স্পর্শ করে, ও পানিকে উপরে তুলতে চাইবে, পানি উপরে উঠতে চাইবে, আর পোকা তখন ওই ভারে পোকা নিচে ডুবে যাবে, পোকাটা ডুবে যাবে। এই কোণগুলো কিন্তু স্থূল কোণ হবে, মানে যখন অ্যাঙ্গেল অফ কন্টাক্টটা হলো মানে স্থূল কোণ, তখনই সে এখানে হাঁটতে পারবে, নাহলে হাঁটতে পারবে না। আমি যদি পানি কোনটা, এটা এই যে বললাম না, এই আপাতত আসলে এই যে 1:54 বাজে, আমি একটু বলি। ফাঁপা গোলকের ক্ষেত্রে অভ্যন্তরে অতিরিক্ত চাপ P = 4T/R। ক্লাসে এটা পড়ছো, আমরা সামনাসামনি নেক্সট ক্লাসে বলবো। আর যদি পানি ভর্তি হয়, নিরেট হয়, তাহলে P = 2T/R। অতিরিক্ত চাপ, কিন্তু এটা অতিরিক্ত চাপ, সরাসরি ইউজ করা যায় এটা। এর ডিটেইলসে আরো কিছু জিনিস আছে যেটা আমরা সামনের মানে আমরা রেগুলার ক্লাসে আলোচনা করব। শুধু আমরা এটা মনে রাখি, যদি বায়ু বুদবুদ হয় তাহলে এইটা আসে, আর যদি পানি বুদবুদ হয়, পানির গোলক হয়, তাহলে অতিরিক্ত চাপ হলো 2T/R, আর বায়ু বুদবুদ হলে 4T/R। যাই হোক, এগুলা কলেজে কি ক্লাসে পড়ায়নি তোমাদের? মানে আলোচনা তো কিছু করছে বা বইগুলোতে আছে, ওইটা দিয়ে আপাতত পরীক্ষাটা চালাও। ম্যাক্সিমাম প্রিপারেশন নেওয়া লাগবে, তাও পারবা কিনা আমি জানি না আসলে। আর এই শেষের অংশটার কিছু আলোচনা আমরা সামনাসামনি এই আমাদের নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ।